আপনার আঙুলের ছাপ পৃথিবীতে একটাই। ৭০০ কোটি মানুষের মধ্যে আপনার মতো আঙুলের ছাপ আর কারো নেই। কিন্তু আপনি কি জানেন, ডিজিটাল দুনিয়ায় আপনার এই অনন্য পরিচয়টাকে প্রতিদিন কেউ না কেউ মানচিত্রে আঁকছে? আপনার পছন্দ, আপনার ভয়, আপনার স্বপ্ন, এমনকি আপনি কখন ঘুমান আর কখন জেগে উঠে প্রথমে ফোন দেখেন, সবকিছুই কেউ রেকর্ড করছে। ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে, এটা সত্য। কিন্তু একই সাথে এটি তৈরি করেছে এমন একটি জগৎ যেখানে সত্য আর মিথ্যার মাঝের রেখাটা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। অ্যালগোরিদম আমাদের দেখায় শুধু সেটুকুই যেটা আমাদের আরও বেশিক্ষণ স্ক্রিনে আটকে রাখবে। কর্পোরেট মার্কেটিং আমাদের বিশ্বাস করায় যে আমরা স্বাধীনভাবে বেছে নিচ্ছি, অথচ সেই পছন্দটা আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। আজকের এই উপস্থাপনায় আমরা ৩টি বড় প্রশ্নের উত্তর খুঁজব। ১. আমাদের গোপনীয়তা আসলে কতটুকু বাস্তব? ২. ইন্টারনেটে আমরা যাদের চিনি তারা কি আদৌ সত্যিকারের মানুষ? এবং ৩. আমাদের স্বাধীন ইচ্ছা বলে আমরা যা মনে করি সেটা কি আসলেই স্বাধীন? স্বাগতম ডিজিটাল প্যারানোইয়ার ব্যবচ্ছেদে। আজ আমরা সেই পর্দাটা সরাব যার আড়ালে চলছে তথ্য, মনোযোগ আর পরিচয়ের এক নীরব যুদ্ধ। ষড়যন্ত্র তত্ত্বের দুনিয়ায় সবকিছুকেই বিপজ্জনক দেখানো হয়। একটা বিমান নিখোঁজ হলে বলা হয় ভিনগ্রহের প্রাণী এসে নিয়ে গেছে। একটা অ্যাপ একটু অদ্ভুত আচরণ করলে বলা হয় হ্যাকার আপনাকে দেখছে। একজন পপস্টারের কণ্ঠস্বর একটু আলাদা শোনালে বলা হয় সে মাইন্ড কন্ট্রোলের শিকার। কিন্তু এই প্রতিটি গল্পের পিছনে বাস্তবতা কি? MH370 সেই রহস্যময় ভয়েসমেইল, যেটাকে বলা হয়েছিল ভিনগ্রহীদের বার্তা, সেটা আসলে টুইটারে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ইকো চেষ্টার ফল। মানুষ যা শুনতে চায় সেটাই শুনেছে। বিটিএস ফ্যানদের জন্য তৈরি ট্র্যাকিং অ্যাপে হ্যাকার বা স্টকার নেই, আছে সাধারণ সাইবার নিরাপত্তা দুর্বলতা, যেটা যে কোনো অ্যাপেই থাকতে পারে। পপস্টারের কণ্ঠে রহস্যময় পরিবর্তন কোনো মাইন্ড কন্ট্রোল নয়, এটি কর্পোরেট ব্র্যান্ডিংয়ের একটি পরিকল্পিত কৌশল, যেখানে শিল্পীকে একটি নির্দিষ্ট ইমেজ অনুযায়ী গড়ে তোলা হয়। আর ফেক ফলোয়ার, সেটা কোনো বৈশ্বিক নিয়ন্ত্রণের অংশ নয়, এটি কেবল ভ্যানিটি মেট্রিক্সের ব্যবসা, যেখানে সংখ্যা দিয়ে জনপ্রিয়তার ভ্রম তৈরি করা হয়। এই টেবিলটি দেখুন। কথিত হুমকি আর প্রকৃত বাস্তবতার মাঝে যে ফারাক, এটাই হলো প্রতারণার আসল রূপরেখা। আমরা যা ভয় পাই সেটা প্রায়ই বাস্তব নয়, কিন্তু সেই ভয়টাই আমাদের আটকে রাখে, ক্লিক করায়, শেয়ার করায়, এবং সেখান থেকেই কেউ মুনাফা করে। আপনি যদি মনে করেন আপনার ব্যক্তিগত জীবন সত্যিই ব্যক্তিগত, তাহলে একটু থামুন। আপনার স্মার্টফোনটি এই মুহূর্তে কতগুলো অ্যাপ চলছে? সেই অ্যাপগুলো কি শুধু আপনার কাজ করছে, নাকি পর্দার আড়ালে আরও কিছু করছে? আপনার লোকেশন, আপনার কথোপকথন, আপনি কতক্ষণ কোন ছবিতে চোখ রাখলেন, এই সব কিছু প্রতি মুহূর্তে কোথাও না কোথাও সংরক্ষিত হচ্ছে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি কোনো সিনেমার ভিলেন নয়, গোপন সংস্থাও নয়। ভয়ঙ্কর দিকটি হল এই পুরো ব্যবস্থাটা সম্পূর্ণ বৈধ। আপনি নিজে সম্মতি দিয়েছেন। সেই লম্বা টার্মস অ্যান্ড কন্ডিশনসের পাতায় যেটা কেউ পড়ে না, সেখানেই লেখা ছিল। গবেষণা বলছে গড়ে একজন স্মার্টফোন ব্যবহারকারী প্রতিদিন ৮০ থেকে ১৫০ বার তার ফোন আনলক করেন। প্রতিটি আনলকের সাথে তৈরি হচ্ছে একটি ডেটা পয়েন্ট। এই ডেটা পয়েন্টগুলো একত্রিত হলে তৈরি হয় আপনার এমন একটি ডিজিটাল প্রোফাইল যেটা আপনার সবচেয়ে কাছের মানুষটিও হয়তো জানে না। গোপনীয়তার বিভ্রাম মানে এই নয় যে কেউ আপনার পেছনে লেগেছে। গোপনীয়তার বিভ্রাম মানে হল আপনি ভাবছেন আপনি নিরাপদ, অথচ আপনি সম্পূর্ণ উন্মুক্ত। এই উপলব্ধি থেকেই শুরু হয় প্রথম অধ্যায়। ২০১৪ সালের মার্চ মাস। মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট MH370 আকাশ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ২৩৯ জন যাত্রী এবং ক্রু নিয়ে উড়ে যাওয়া সেই বিমানটির আর কোনো খোঁজ মেলেনি। এই রহস্য মানুষের মনে এমন একটি শূন্যতা তৈরি করেছিল, যেটা পূরণ করতে ইন্টারনেট ঝাঁপিয়ে পড়েছিল নানা রকম গল্প নিয়ে। সেই সময় স্ট্রেইট অ্যাওয়ে নামের একটি টুইটার অ্যাকাউন্ট একটি অদ্ভুত ভয়েসমেইল শেয়ার করে। ইন্টারনেটের গোয়েন্দারা দাবি করলেন অডিওটি বিশেষভাবে প্রক্রিয়া করলে একটি লুকানো বার্তা শোনা যায়, ডেঞ্জার, SOS, দে আর নট হিউম্যান। এরপর শুরু হয় এক মহাকাশীয় গল্পের বিস্তার। ভয়েসমেলের সাথে মেলানো হয় ফ্লাইট 370 রুট, পাইলটের শেষ কথা এবং ভারত মহাসাগরের রহস্যময় গভীরতা। ধীরে ধীরে তৈরি হয় একটি সম্পূর্ণ এলিয়েন হাইজ্যাক থিওরি, যেটা লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করতে শুরু করেন। কিন্তু সত্যিটা কি? সেই অডিওটি একটি সাধারণ ভয়েসমেল ছিল, যেটার গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। মানুষের মস্তিষ্ক স্বভাবতই যে কোনো আওয়াজের মধ্যে পরিচিত প্যাটার্ন খোঁজে। বিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাপোফেনিয়া। আপনি একটি ঝর্ণার শব্দে কারুর কণ্ঠ শুনতে পান, মেঘের মধ্যে মুখ দেখতে পান, এটা আপনার মস্তিষ্কের স্বাভাবিক কাজ। এই ঘটনাটি আমাদের দেখায় কিভাবে একটি ভাইরাল গুজব জন্ম নেয়। একটি অস্পষ্ট উপাদান, একটি বড় রহস্য, কিছু উৎসাহী গবেষক এবং সোশ্যাল মিডিয়ার শেয়ার বাটন,
এই 4টি উপাদানই যথেষ্ট একটি মিথ্যাকে ইতিহাসের পাতায় লিখে দেওয়ার জন্য। ষড়যন্ত্র তত্ত্বের আলোচনায় আমরা সাধারণত বড় বড় ঘটনার কথা বলি। সরকারের গোপন পরিকল্পনা, বহুজাতিক কোম্পানির চক্রান্ত। কিন্তু এই গুজবগুলোর সবচেয়ে বড় শিকার হন সাধারণ মানুষ, যারা হয়তো ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন। তাই একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী, তার একটি নিরীহ ভয়েসমেল, হয়তো কোনো বন্ধুকে পাঠানো, হয়তো কোনো রেকর্ডিং, ইন্টারনেটের ইকো চেম্বারে পরিণত হয়ে গেল MH370 ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। হাজার হাজার মানুষ তাকে চিহ্নিত করল এলিয়েন যোগাযোগের প্রমাণ হিসেবে। এরপর যা হলো তা ছিল ভয়াবহ। রাত ৩টে অপরিচিত মানুষেরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। হাজার হাজার ট্রোল মেসেজ, হোমোফোবিক গালাগালি, মৃত্যু হুমকি। তার পরিবার বিশ্বাস করতে শুরু করল হয়তো সে সত্যিই কোনো বিপজ্জনক কিছুর সাথে জড়িত। সম্পর্ক ভাঙল, বিশ্বাস ভাঙল, ঘুম ভাঙল। এটাই ডিজিটাল ক্রসফায়ার। এখানে বুলেট নেই, কিন্তু ক্ষতি ঠিক ততটাই বাস্তব। একটি ভাইরাল গুজব শুধু ভুল তথ্য ছড়ায় না, এটি সত্যিকারের মানুষের সত্যিকারের জীবন ধ্বংস করতে পারে। এবং যারাই ধ্বংস করে তারা পরদিন সকালে নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে বেরিয়ে পড়ে। তাই এর কথা মনেও থাকে না। 1785 সালে দার্শনিক জেরেমি বেন্থেম একটি কারাগারের নকশা তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন প্যানপটিকন। এই কারাগারের বিশেষত্ব ছিল মাঝখানে একটি উঁচু টাওয়ার আর চারদিকে সেলগুলো। টাওয়ার থেকে যে কোনো সেল দেখা যায়, কিন্তু বন্দীরা জানে না কখন তাদের দেখা হচ্ছে। ফলে তারা সব সময় ধরে নেয় কেউ না কেউ দেখছে এবং সেই অনুযায়ী আচরণ করে। আজকের স্মার্টফোন অ্যাপগুলো সেই প্যানপটিকনের ডিজিটাল সংস্করণ। মিডলের মতো অ্যাপ কেপপ ফানদের একটি স্বপ্ন বেচে, যেন আপনি সরাসরি বিটিএসের সাথে কথা বলছেন। কিন্তু এই কৃত্রিম ঘনিষ্ঠতার আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর নিরাপত্তা ঝুঁকি। 3টি ভয়াবহ লক্ষণ রিপোর্ট করা হয়েছে এই ধরনের অ্যাপে। প্রথমত, চ্যাটবটের অস্বাভাবিক বার্তা, যেমন ডু ইউ হিয়ার দ্য সাউন্ড অফ ব্লাড ড্রিপিং, যা কোনো স্বাভাবিক এআই কখনো বলবে না। দ্বিতীয়ত, লাইভ নজরদারির প্রমাণ। অ্যাপ জিজ্ঞেস করছে হোয়াট এম আই ইটিং এবং সঠিক উত্তর দিচ্ছে পপকর্ন, যদিও আপনি কিছু টাইপ করেননি। তৃতীয়ত, ব্যবহারকারীর ক্যামেরায় গোপন অ্যাক্সেসের প্রমাণ। এই সমস্যাটি শুধু বিটিএস অ্যাপেরই নয়। যে কোনো অ্যাপ যেটি আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের অ্যাক্সেস চায়, সেটি সম্ভাব্য প্যানপটিকন। আপনি জানেন না কখন কেউ দেখছে, এবং সেটা না জানাটাই সবচেয়ে বড় বিপদ। একটু ভাবুন, আপনার প্রিয় গায়কের সেই গানটা, যেটা শুনলে আপনার মন ভালো হয়ে যায়, সেই কণ্ঠস্বরটা কি সত্যি সেই মানুষটার, নাকি সেটা একটি মার্কেটিং টিমের তৈরি করা পণ্য? আপনার পছন্দের ইনফ্লুয়েন্সার, যিনি প্রতিদিন তার সত্যিকারের জীবন শেয়ার করেন, তার সেই জীবনটা কতটা বাস্তব? সেই ভ্রমণ, সেই হাসি, সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো কতটা পরিকল্পিত? ইন্টারনেটে আমরা প্রতিদিন লক্ষ লক্ষ পরিচয়ের সাথে পরিচিত হই, কিন্তু এই পরিচয়গুলোর কতটুকু সত্যিকারের মানুষের, আর কতটুকু কর্পোরেট ল্যাবরেটরিতে তৈরি? একটি রেকর্ড লেবেল যখন একজন শিল্পীকে তৈরি করে, তখন তারা শুধু গান তৈরি করে না, তারা তৈরি করে একটি পরিচয়, একটি ইমেজ, একটি ব্র্যান্ড। সেই ব্র্যান্ডটা বাজারে কতটা বিক্রি হবে, সেটাই মূল প্রশ্ন। আমরা মানুষকে ভালোবাসি, কিন্তু অনেক সময় আমরা আসলে একটি পণ্যকে ভালোবাসছি এবং জানিই না। এই অধ্যায় আমরা সেই ফাঁদটা একটু কাছ থেকে দেখব। ব্রিটনি স্পিয়ার্স 90 দশকের সবচেয়ে আলোচিত পপ আইকনদের একজন। তার সেই উচ্চগ্রাম, মিষ্টি বেবি ভয়েস, যেটা তাকে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিল। কিন্তু এই কণ্ঠস্বর নিয়ে বছরের পর বছর ধরে চলে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন মাইন্ড কন্ট্রোল, কেউ বলেন এলিয়েনদের প্রভাব। কিন্তু সত্যিটা অনেক বেশি সাধারণ এবং অনেক বেশি নির্মম। ইনস্টাগ্রামে আপলোড করা অনলি ফুলস আর রাশিং ভিডিওর অডিও বিশ্লেষণ করা হয়েছিল। দেখা গেছে ভিডিওর স্পিড বাড়ানো ছিল, যার ফলে কণ্ঠস্বর অনেকটা উঁচু এবং শিশুলভ শোনাচ্ছিল। অডিওটি ধীর করে বাজালে শোনা যায় ব্রিটনির আসল কণ্ঠস্বর, গভীর, পরিণত এবং শক্তিশালী। এটি একটি ফোরেন্সিক আবিষ্কার, কিন্তু এর প্রশ্নটা আরও গভীর। কেন একজন সত্যিকারের প্রতিভাবান শিল্পীকে তার আসল কণ্ঠস্বর লুকিয়ে একটি কৃত্রিম বেবি ভয়েস বজায় রাখতে হবে? কারণ মিউজিক লেবেলগুলো শিল্পীর স্বাভাবিক প্রতিভার চেয়ে ব্র্যান্ড কনসিস্টেন্সিকে বেশি গুরুত্ব দেয়। বাজার যে ইমেজটা কিনতে অভ্যস্ত হয়ে গেছে, সেই ইমেজটাই বিক্রি করতে হবে। ব্রিটনির গল্পটা একটি মানুষের গল্প নয় শুধু, এটি হাজার হাজার শিল্পীর গল্প, যারা মঞ্চে উঠে নিজেদের নয়, কর্পোরেটের তৈরি একটি চরিত্র অভিনয় করেন, এবং আমরা সেই চরিত্রকেই ভালোবাসি, মানুষটাকে নয়। সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দেখে আমরা কি বুঝি? জনপ্রিয়তা, প্রভাব, বিশ্বাসযোগ্যতা।
কিন্তু যদি বলা হয় সেই ফলোয়ারদের একটা বড় অংশ আসলে মানুষই নয়, গবেষণা এবং অডিট টুল ব্যবহার করে দেখা গেছে বিশ্বের শীর্ষ সেলিব্রিটিদের একটি উল্লেখযোগ্য অংশের ফলোয়ার কৃত্রিম। জেমস চার্লসের ৯৮% ফলোয়ার আসল হলেও বাকি ৮,০০০ ছিল ফেক বট। এটা হয়তো কম মনে হচ্ছে, কিন্তু কিম কার্দাশিয়ানের দিকে তাকান। তার ৩.২ কোটি আসল ফলোয়ারের পাশাপাশি রয়েছে ২.৫ কোটি ফেক অ্যাকাউন্ট, আর লেডি গাগার ক্ষেত্রে অর্ধেকেরও বেশি ফলোয়ার কৃত্রিম। এই ফেক ফলোয়াররা কোথা থেকে আসে? বট ফার্ম। এখানে হাজার হাজার স্মার্টফোন দেওয়ালে বা র্যাকে ঝুলিয়ে রাখা হয়। সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট অ্যাকাউন্ট ফলো করে, লাইক দেয়, কমেন্ট করে। এই বট অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ দেখানো হয়, যেন মনে হয় লক্ষ লক্ষ মানুষ সক্রিয়ভাবে ফলো করছে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ ফলোয়ার সংখ্যার ওপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে। যে সংখ্যাটাকে আপনি সামাজিক প্রমাণ হিসেবে দেখছেন, সেটা আসলে একটি সংখ্যার খেলা, এবং এই খেলায় আপনার বিশ্বাসটাই সবচেয়ে মূল্যবান পুরস্কার। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে পোশাকটা পছন্দ করেন সেটা কি সত্যিই আপনার নিজের পছন্দ? আপনি যে রাজনৈতিক মতটা পোষণ করেন সেটা কি আপনি নিজে থেকে ভেবে নিয়েছেন? আপনি যে মানুষটাকে বিশ্বাসযোগ্য মনে করেন সেই বিশ্বাসটা কিভাবে তৈরি হলো? আমাদের পরিবেশ এবং মিডিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের অবচেতন মনকে ভবিষ্যতের ঘটনাগুলোর জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখে। শিশুকাল থেকে আমরা যে কার্টুন দেখেছি, যে বিজ্ঞাপন দেখেছি, যে সিনেমা দেখেছি, সেগুলো শুধু বিনোদন ছিল না, সেগুলো ছিল একটি দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক প্রোগ্রামিংয়ের অংশ। স্বাধীন ইচ্ছা সম্পূর্ণ মিথ্যে এটা বলছি না, কিন্তু আমাদের স্বাধীন ইচ্ছার সীমানাটা অন্য কেউ এঁকে দিয়েছে। আপনি যে বিকল্পগুলোর মধ্যে থেকে বেছে নিচ্ছেন সেই বিকল্পগুলোই কে তৈরি করেছে? আপনি কি বিকল্পের বাইরে গিয়ে ভাবতে পারছেন? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু এই অস্বস্তি সচেতনতার প্রথম ধাপ। তৃতীয় অধ্যায়ে আমরা দেখব কিভাবে মিডিয়া আমাদের মনকে নিঃশব্দে পুনর্গঠন করছে এবং আমরা টেরও পাচ্ছি না। প্রেডিক্টিভ প্রোগ্রামিং এই ধারণাটি প্রথম আলোচনায় আনেন গবেষক অ্যালান ওয়াট। তার মতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে ভবিষ্যতের বড় ঘটনাগুলোকে আগে থেকেই চলচ্চিত্র, কার্টুন এবং বিজ্ঞাপনে ছোট আকারে দেখিয়ে রাখে, যাতে সেই ঘটনা যখন সত্যিই ঘটে তখন মানুষ সহজেই মেনে নেয়। এই তত্ত্বের পক্ষে কিছু উল্লেখযোগ্য উদাহরণ দেওয়া হয়। ১৯৬৮ সালের একটি রিয়েলটার বিজ্ঞাপনে টুইন টাওয়ারের মতো দেখতে ভবনে বিমানের আঘাতের একটি ছবি ছিল। ১৯৯৪ সালের দ্য সিমসন্সের একটি এপিসোডে নিউ ইয়র্ক গাইড বইয়ে 9/11 লেখা একটি দৃশ্য ছিল, এবং আধুনিক মিডিয়ায় মাইক্রোচিপ ইমপ্লান্ট এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তিকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। এই ফানেলটা ৩টে স্তরে কাজ করে। সবার ওপরে থাকে সূক্ষ্ম মিডিয়া বার্তা, কার্টুন, বিজ্ঞাপন, পপ কালচার। মাঝে থাকে মানসিক সংবেদনশীলতার হ্রাস, বারবার একই ধারণা দেখলে আমরা আর সেটাকে অস্বাভাবিক মনে করি না। এবং সবার নিচে থাকে সহজ গ্রহণ। ঘটনা ঘটার পর মানুষ বিস্মিত হয় না, কারণ অবচেতনে সে আগেই প্রস্তুত হয়ে গেছে। এটি একটি বিতর্কিত তত্ত্ব, এবং সব উদাহরণই যে ইচ্ছাকৃত তা বলা যায় না। কিন্তু এই তত্ত্বটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শেখায়। আমরা যা দেখি তা প্রশ্ন করি নাকি কেবল গ্রহণ করি? পরের বার যখন কোনো মুভি পোস্টার বা ম্যাগাজিনের বিজ্ঞাপন দেখবেন, একটু লক্ষ্য করুন। নারীর শরীর আছে কিন্তু মাথা নেই, অথবা মুখটা ফ্রেমের বাইরে, অথবা এমনভাবে ক্রপ করা যে সে একটি মানুষ নয়, একটি শরীর মাত্র। এটা কি দুর্ঘটনা? না, এর পেছনে রয়েছে সুস্পষ্ট অর্থনৈতিক যুক্তি। গবেষণায় দেখা গেছে মডেলের চেহারা না দেখা গেলে ফটোগ্রাফি এজেন্সিগুলো কম পারিশ্রমিক দাবি করতে পারে। একজন পরিচিত মুখ ব্যবহার করলে তার মূল্য বেশি, কিন্তু শুধু শরীর ব্যবহার করলে যে কাউকে দিয়ে কাজ চালানো যায়, খরচ কম। কিন্তু এর মানসিক প্রভাব অনেক গভীর এবং দীর্ঘমেয়াদী। মনোবিজ্ঞানীরা বলেন এই ধরনের ছবি বারবার দেখলে মানুষের মস্তিষ্ক নারীকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে নয়, বরং একটি বস্তু হিসেবে প্রক্রিয়া করতে শুরু করে। এটাকে বলা হয় অবজেক্টিফিকেশন, এবং এর বিরুদ্ধে সংবেদনশীলতা ক্রমশ কমে যায়। মানে মানুষ এটাকে আর অস্বাভাবিক মনে করে না। রেচেল ওয়াইস, স্কারলেট জোহানসনের মতো বিশ্বখ্যাত অভিনেত্রীরাও এই ফাঁদ থেকে মুক্ত নন। তাদের মেধা, তাদের অভিনয়, সেটা বিক্রয়ের পণ্য, কিন্তু পোস্টারে তারা কেবল একটি শরীর। একটি ছবি একা ক্ষতিকর নয়, কিন্তু প্রতিদিন বছরের পর বছর এই ছবিগুলো মিলিয়ে তৈরি হয় একটি সংস্কৃতি। আমরা পুরো উপস্থাপনা জুড়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব দেখেছি। এলিয়েন, হ্যাকার, মাইন্ড কন্ট্রোল।
কিন্তু এবার আসুন সত্যিকারের প্রশ্নটা করি, আসল ষড়যন্ত্রটা কি? আসল ষড়যন্ত্রটা কোনো অন্ধকার ঘরে বসা ইলুমিনাটি পরিষদ করছে না। আসল ষড়যন্ত্রটা হচ্ছে প্রকাশ্যে, দিনের আলোয়, আপনার সম্মতিতে। সেটা হলো অ্যালগোরিদম, যেটা ইচ্ছাকৃতভাবে আপনার রাগ, ভয় এবং কৌতূহলকে ব্যবহার করে আপনাকে আরও বেশিক্ষণ স্ক্রিনে আটকে রাখে। কারণ আপনি যত বেশি সময় দেবেন, তত বেশি বিজ্ঞাপনের টাকা আসবে। সেটা হলো মার্কেটিং টেকনিক, যেটা আপনার আত্মপরিচয়ের দুর্বলতাকে চিহ্নিত করে এবং সেখানে পণ্য ঢুকিয়ে দেয়। আপনি কি যথেষ্ট সুন্দর? এই ক্রিম কিনুন। আপনি কি নিরাপদ? এই অ্যাপ ডাউনলোড করুন। সেটা হলো ইকো চেম্বার, যেখানে আপনি যা বিশ্বাস করেন সেটাই বারবার দেখানো হয়, যতক্ষণ না আপনি নিশ্চিত হয়ে যান যে পৃথিবীর বাকি সবাই ভুল আর আপনি সঠিক। আমরা নিজেরাই এই ম্যাট্রিক্সের জ্বালানি। আমাদের ক্লিক, আমাদের রাগ, আমাদের ভয়, এগুলোই এই পুরো ব্যবস্থাকে চালু রাখে। এবং সবচেয়ে বড় কথা, এটা বন্ধ করার ক্ষমতাও আমাদের হাতেই আছে। আমরা আজকে অনেকটা পথ হেঁটেছি। ভাইরাল গুজব থেকে কর্পোরেট ব্র্যান্ডিং, ফেক ফলোয়ার থেকে প্রেডিক্টিভ প্রোগ্রামিং, প্রতিটি বিষয়ে আমরা দেখার চেষ্টা করেছি পর্দার পিছনে কি আছে। কিন্তু এই উপস্থাপনার শেষ বার্তাটি হল ভয় নয়, সচেতনতা। আমরা চাই না আপনি প্রতিটি জিনিসকে সন্দেহের চোখে দেখুন এবং প্যারানয়ায় ভোগুন, কারণ অতিরিক্ত প্যারানয়া নিজেই একটি ফাঁদ, সেটাও আপনাকে সত্য থেকে দূরে রাখে। আমরা চাই আপনি ৩টি অভ্যাস গড়ে তুলুন। প্রথমত, প্রশ্ন করুন। যা দেখছেন বা শুনছেন সেটার উৎস কি? কে এটা তৈরি করেছে এবং কেন? দ্বিতীয়ত, যাচাই করুন। একটি তথ্য একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করুন, শেয়ার করার আগে। তৃতীয়ত, আপনার মনোযোগ রক্ষা করুন। আপনার সময় এবং মনোযোগ অসীম নয়। কোথায় দিচ্ছেন সেটা সচেতনভাবে বেছে নিন। ডিজিটাল পৃথিবীতে আপনার মনোযোগই সবচেয়ে দামি পণ্য। প্রতিটি প্ল্যাটফর্ম, প্রতিটি অ্যাপ, প্রতিটি বিজ্ঞাপন সবই সেই পণ্যটি কিনতে চায়। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কাকে কতটুকু দেবেন। যা দেখছেন তার সবকিছু বিশ্বাস করবেন না, কিন্তু ভয়ও পাবেন না। জানুন, বুঝুন এবং নিজের মনের মালিক নিজে থাকুন।